हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल नॉलेज ऑफ फिलोसफी। आज के हमारे क्लास 11 এর ফার্স্ট ক্লাস। তো দেখে নি আজকে আমাদের ফার্স্ট ক্লাসে কি কি হতে চলেছে। তো সবার আগে বলি, এই ফিলোসফিটা অনেকের কাছে নতুন একটা বিষয়, বিকজ আমরা এত বছর এই ফিলোসফি পড়িনি। এটা ক্লাস 11 থেকে আমাদেরকে বাঁচতে হয় যে কোনো একটা সাবজেক্ট। তো সেই সাবজেক্টের মধ্যেই একটা সাবজেক্ট, সেটা হলো ফিলোসফি, তাই তো? সে যারা যারা নিচ্ছ পুরোটাই নতুন একটা বিষয়। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু তোমরা যদি পড়ো, মন দিয়ে বোঝো জিনিসগুলো, তাহলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুবই 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 সহজ একটা ব্যাপার যদি আমরা বুঝতে পারি। তো সুতরাং ইন্টারেস্টিং ব্যাপারটা তোমাদের মধ্যে জানতে হবে যে জিনিসটার মধ্যে কী আছে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আশা করি তোমাদের সাবজেক্টটা খুব ভালো লাগবে যারা নিয়েছো, এবং ভবিষ্যতেও যদি তোমরা ভেবে থাকো তাহলে কিন্তু খুব একটা অপকার হবে তা নয়। কিন্তু প্রত্যেক বিষয়ে কিন্তু আমরা যখন হায়ার এডুকেশনে যাব, এই ফিলোসফি জিনিসটা কিছুটা হলেও থাকবে। কেউ যদি অনার্স নাও করো, ইন্টারভিউ জবের ক্ষেত্রে বলো, যাই বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ফিলোসফির পার্ট একটু অংশ অন্তত থাকে। এটা এখন বুঝতে পারবে না তোমরা, এখন যারা নিচ্ছ, ইন ফিউচার বুঝতে পারবে। যখন কোনো জবের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নেবে, তখন বুঝতে পারবে যে যে কোনো জায়গায় একটু হলেও পার্ট আছে। তো এটা খুবই ইন্টারেস্টিং পার্ট এবং ইন্টারেস্টিং জিনিস। তোমরা শুধু পড়ার পুঁথিগত ব্যাপার নয়, এটা নিজেদের লাইফের, মানে জীবনের চলার পথেরও একটা বিষয়। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট ক্লাস ফিলোসফি। প্রথম ক্লাসটা হচ্ছে এই দর্শন বা ফিলোসফিটা কী এবং তার অর্থটা কী, সেটাই হচ্ছে প্রথম ক্লাস। তো চলো সেই ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা বিষয় হলো দর্শন শব্দের অর্থ কী। তার আগে আমরা বলি যে দর্শনটা কী। দর্শনটা আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট, লাইফ পার্ট, একটা দৈনন্দিন চলার পথের একটা জীবনের পার্ট। আমরা যে এই যে আমি আজকে পড়াচ্ছি, মানে আমি ভেবেছি আজকে আমি পড়াচ্ছি তোমাদেরকে বা ক্লাসটা নিচ্ছি, এটাও কিন্তু একটা দর্শন। এবং তোমরা এখন এই মুহূর্তে যেটা ভাবছো, যে চিন্তা করছো যে ক্লাসটা কেমন হবে বা কী হতে চলেছে, ক্লাসটার ভিতরে কী, এই যে মনের ভাবটা যে তোমরা ভাবছো এবং সেটাকে তোমরা নিজেদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছো বা প্রকাশ করতে চাইছো, সেটাই হলো কিন্তু দর্শন। মনে যে ভাবটা আমরা প্রকাশ করছি, সেটাই হলো কিন্তু দর্শন। মূলত আমরা দৈনন্দিন জীবনে যা ভাবি, যা করি, আমরা মানুষের মধ্যেও কিন্তু একটা দর্শন। আমরা কোনো কাজ করার আগে, কাজটা করার আগে চিন্তা ভাবনা করি, একটা লজিক দিয়ে বোঝার চেষ্টা করি, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি যে কাজটা কেন করব। আজকে আমরা লেখাপড়াটা যে কেন করব, লেখাপড়া কেন করতে চাইছি আমরা, লেখাপড়া এটাও কিন্তু একটা দর্শন। কেন করতে চাইছি, এই যে আমাদের মনের মধ্যে যে ভাবটা প্রকাশ হচ্ছে বা মনের মধ্যে যে ভাবটা জাগছে, এই জায়গাটাও কিন্তু দর্শন। লেখাপড়াটা তো আমরা এমনি এমনি করবো না, একটা যুক্তি সহকারেই করবো যে আমরা শিক্ষিত হতে চাই, আমাদের জ্ঞানের দরকার এবং আমরা ইন ফিউচার নিজেদের পেট চালানোর জন্যও লেখাপড়া করা। এই জন্যই হচ্ছে ব্যাপারটা। এই যে ভাবনা চিন্তা, আমাদের মানুষের মধ্যে ভাবনা চিন্তা, এভরিথিং হচ্ছে দর্শন। এবং আমরা বাইরের জগৎটাকেও যখন আমরা দেখছি, দেখা উপলব্ধি করছি, সেটাও কিন্তু দর্শন। অর্থাৎ এটাই বলা যায় দর্শন মানে হচ্ছে সাধারণ অর্থে যেটা দেখা। কিন্তু দেখা মানে কি চক্ষু দিয়ে শুধু দেখা না, আমরা কিন্তু চক্ষু দিয়ে দেখাটা তো অবভিয়াসলি আছে। আমরা যদি কোনো কিছু প্রত্যক্ষ না করি তাহলে তো কিছু বুঝতেও পারবো না, কিন্তু প্রত্যক্ষ করব প্লাস সেটাকে উপলব্ধি করব। আজকে আমি দেখতে পাচ্ছি গাছপালা সবুজ, গাছপালা একটা অন্যরকম ব্যাপার, বৃষ্টি পড়ছে, একটা পরিবেশ দেখছি, হঠাৎ করে মেঘ করলো, বৃষ্টি পড়লো, আমরা দেখলাম এবং উপলব্ধি করছি যে বৃষ্টিটা পড়ছে, সেটাকে আমরা উপলব্ধি করছি। এটাই হলো দর্শন। এই দর্শন শব্দটি, মানে এই দেখা তো এটা বলছি, কিন্তু দর্শন শব্দটি মেনলি সংস্কৃত একটা ভাণ্ডার থেকে এসছে, যেটা সংস্কৃত দৃশ ধাতু থেকে অনট প্রত্যয় যোগে এই দর্শন শব্দটি এসছে। আর মূল অর্থ হলো দেখা। এত কিছু যে বলছি, দৃশ ধাতু থেকে অনট প্রত্যয় যোগে, এগুলো হয়তো মাথার মধ্যে একটুখানি গোলমাল পাকাতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু তোমরা এটা মাথায় রাখবে যে সংস্কৃত ধাতু, মানে সংস্কৃত দৃশ ধাতু থেকে এটা এসছে এবং এর মূল অর্থ হলো দেখা। এইবার আমি বলি যে দেখা মানে হচ্ছে চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে না, জীবনকে উপলব্ধি করা।
মানে প্রত্যক্ষও করব এবং জীবনের প্রত্যেকটা জিনিসই উপলব্ধি করব। একটা জিনিস কি, যে দেখাটা আমরা কিন্তু আমাদের একটা মন বলে জিনিস আছে, সেটাকে কেউ বলছেন অন্তর্দর্শন, মানে ভেতরে যে দর্শন, তার মাধ্যম দিয়েও কিন্তু আমরা দর্শনকে উপলব্ধি করছি। তাই সুতরাং শুধু এখানে দেখা শুধু ওটাই নয়, চক্ষু নয়, আমরা যেটাকে উপলব্ধি করব সেটাই হলো দর্শন। এটা হলো দর্শন, যে বেঙ্গলি ওয়ার্ড দর্শন। এই দর্শনের ইংরেজি ওয়ার্ডটাকে কি বলছি আমরা? ফিলোসফি, না, ইংরেজি ওয়ার্ডটাকে বলছি ফিলোসফি। তাহলে এই ফিলোসফিটা কি? ফিলোসফি মানে দর্শন আর ফিলোসফির মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদমই না, দুটোই একই, দুটো তো একই জিনিসের মধ্যে কোনো পার্থক্য কেন থাকবে? দর্শনের ইংরেজি শব্দ যেটা, সেটা হলো ফিলোসফি। ফিলোসফি মানে হচ্ছে, ফিলোসফি প্রথমত বলে রাখি, এই ফিলোসফিটা গ্রিক শব্দ, দুটো গ্রিক শব্দ থেকে এসছে, একটা ফিলোস একটা সোফিয়া থেকে। ফিলোস শব্দের অর্থ হলো, এই যে বললাম ফিলোসফি, যেটা বললাম যে গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে এসেছে। ফিলোস শব্দের অর্থ কি? ভালোবাসা বা অনুরাগ। আর যেটা লাভ, সেটা হলো ফিলোস। আর সোফিয়াটা কি? নলেজ, মানে জ্ঞান। তাহলে ফিলোসফির আক্ষরিক অর্থ বা মানেটা কি দাঁড়ালো? জ্ঞানের প্রতি অনুরাগ, মানে লাভস অফ নলেজ। তো ফিলোসফি মানে বোঝা গেল। তো এইটা কিন্তু একটা ইংরেজি শব্দ, জ্ঞানের প্রতি অনুরাগ। তার বলে কি দর্শনের থেকে এটা সমার্থক শব্দ? একদমই না, দুটোই একই জিনিস। ইংরেজি শব্দ ফিলোসফি, আর বাংলাতে আমরা বলি দর্শন। তো বাংলাতে সেটাকে দেখা বলছি, আর ইংরেজিতে বলছি জ্ঞানের প্রতি অনুরাগ, যেটা ফিলোসফি। এই ফিলোসফিটা মেনলি পাশ্চাত্য ভাবনা থেকে এসছে, পাশ্চাত্য দর্শন থেকে। এই দর্শনকে কিন্তু আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা ভারতীয় দর্শন আর একটা পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন যেখানে কিনা ভারতীয় সম্প্রদায়েরা, যেমন বলতে পারি ভারতীয় দর্শন এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এরা তো অবশ্যই একটা ভারতীয় দর্শনের একজন দার্শনিক। আর ওয়েস্টার্ন ফিলোসফির কি বলতে পারি? কান্ট, তাই তো, হিউম, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। তো ভারতীয় দর্শনের মধ্যে কিন্তু শুধু রবীন্দ্রনাথ, বিবেকানন্দ শুধু দর্শন নয়, কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে একটা সম্প্রদায় আছে। সেই সম্প্রদায়কে আমরা আস্তিক নাস্তিক সম্প্রদায় ভাগ করেছি, সেটা পরে আমরা পরে জিনিসটা জানতে পারবো, পরের ক্লাসেও জানতে পারবো, এবং সেটা পড়তে পড়তে আমরা জানতে পারবো। এইবার বলি, এই দর্শন মানেটা তাহলে কি দাঁড়ালো? যে দেখা, এবং সেটা শুধু চক্ষুর ইন্দ্রিয়ের মাধ্যমে না, জীবনকে উপলব্ধি করা। এবার যে আমি বলতে চাইলাম, যে তার আগে যে একটা কথা বললাম, যে ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন। তো ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দটি তাহলে কি? ভারতীয় দর্শন অনুযায়ী দর্শনকে বলতে চাইছে সাধারণ অর্থে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, মানে সত্যকে উপলব্ধি করা, সত্যটাকে উপলব্ধি করা। আমাদের জগৎ জীবনে যা কিছু ঘটবে তা তো কিছুর একটা নিশ্চয়তা আছে, সেটা নিশ্চিতভাবে ঘটছে, তার একটা ট্রুথ আছে, ট্রুথ ভ্যালিডিটি আছে, মানে এটার বৈধতা আছে, নইলে তো জিনিসটা ঘটছে না। আজকে বৃষ্টি পড়ছে, এটা তো সত্যি বৃষ্টি পড়ছে, বা মেঘ দেখলাম হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা তো অস্তিত্ব আছে যে বৃষ্টিটা পড়ছে, সেই সত্যটাকে উপলব্ধি করা। এবং আমাদের জীবনের দৈনন্দিন জীবনেও যা ঘটনা ঘটছে, যা আমরা দর্শনের মাধ্যমে জানতে পারছি, যেইভাবেই জানতে পারি না কেন, সেই সত্যটাকে উপলব্ধি করছি। তা ভারতীয় দর্শনটাকে বলছে সত্য দর্শন, মানে সত্যকে উপলব্ধি করা। এছাড়া ভারতীয় দর্শনের সাথে হিন্দু শব্দটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে ভারতীয় দর্শনের সাথে হিন্দু শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। মানে যখন আর্যদের আগমন হয়, সেই আর্য সম্প্রদায় যখন আমাদের ভারতে আসে, আমরা ইতিহাসে নিশ্চয়ই এটা পড়েছি, এটা জানি যে আর্যরা যখন ভারতে আসে, তখনই কিন্তু ওই আর্যরাই, যে হিন্দুরাই এই ভারতীয় দর্শনের মানে সূচনাটা করে, শুরুটা হয় ভারতীয় দর্শনের। এবং এটা বেদকে নির্ভর করেই কিন্তু হয়েছে অবশ্যই। এবং এছাড়া বেদের ঋক সংহিতা থেকে এই ভারতীয় দর্শনের সূচনাটা হয়েছে। এছাড়া এই দর্শনকে, ভারতীয় দর্শনের অপর নাম যদি বলা হয়, তাহলে কিন্তু আমরা হিন্দু দর্শনও বলতে পারি। এবং এখানে যে সম্প্রদায়গুলো তৈরি হয়েছে, হিন্দু দর্শন একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় দর্শনকে আমরা দুভাগে ভাগ করছি, আবার স্বরদর্শনকে বলছি, যেখানে আস্তিক আর নাস্তিক সম্প্রদায়, এই সম্প্রদায়গুলোকে আমরা ভাগ করছি। আস্তিক সম্প্রদায় বলতে স্বরদর্শন, যেখানে সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা
বেদান্ত, আর হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বেদান্ত, বৈশেষিক, মানে এই 6টা দর্শনকে আমরা জানতে পাচ্ছি। এবং এই 6টা দর্শন হলো আস্তিক সম্প্রদায়, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এই 6টা হলো আস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন হচ্ছে দুটো, একটা হচ্ছে নাস্তিক দর্শন 3টে, জৈন, বৌদ্ধ আর হচ্ছে চার্বাক সম্প্রদায়, এরা হলো নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক নাস্তিকটা আমরা যখন আস্তিক নাস্তিক সম্প্রদায়ের পুরো বিষয়টা জানবো তখন আমরা পড়বো। তার আগে আমাদের মূল বিষয় হলো এই দর্শন শব্দটা কি। দর্শন মানে হচ্ছে দেখা, যেটা ফিলোসফিকে বলছে জ্ঞানের প্রতি অনুরাগ। এইটুকুনি আমাদের কাছে মূল বিষয়, এবং এটা জানা উচিত এটা হলো হিন্দু দর্শন বলা হয়। এইটুকুনি আমরা মূলত জেনে নিই, এইটুকুনি আমাদের মেন পার্ট, প্রথম যেটা মানে দর্শন শব্দের অর্থ কী, তার সাথে এইটুকুনি ভালো মতো জানলে হবে। এবং নেক্সট আছে, এটা এখানেই শেষ নয়, দর্শন শব্দটির অর্থ জানতে গিয়ে আমরা কিন্তু দর্শনের যে 6টা মৌলিক প্রত্যয় আছে সেই 6টা মৌলিক প্রত্যয় সম্পর্কেও কিন্তু জানবো। সেই 6টা মৌলিক প্রত্যয়ের মধ্যে হচ্ছে প্রমা, প্রমেয়, প্রমাণ, প্রমাতা, ঠিক আছে, এগুলোকে আর কি জানবো, এবং পুরুষার্থের ধারণাটাও জানবো। প্রমাটা কি? আমরা যে যথার্থ জ্ঞান লাভ করছি সেটাই হলো প্রমা। এই প্রমা হচ্ছে কি, আমরা যে যথার্থ জ্ঞানটা সঠিকভাবে উপলব্ধি করছি সেটা হলো প্রমা। প্রমাকে আবার সংস্কৃত শ্লোকের দ্বারা বলা হয় তদ্ধত্তি তৎ প্রকারক জ্ঞানম প্রমা। এই তদ্ধত্তি তৎ প্রকারক জ্ঞানম প্রমা হচ্ছে যেই পদার্থে যা আছে বা যেটাকে দেখছি সেই যথার্থ জ্ঞানটাই হলো প্রমা। মানে প্রমা বলতে যেটাকে আমরা যথার্থ জ্ঞান হিসেবে জানছি, মানে যেই পদার্থে যেটা সেটাকে জানাটাকেই হলো প্রমা। আর এখানে প্রমা যেহেতু উঠেছে তাহলে এবার অপ্রমাটা উঠবে, যে প্রমার আরেকটা অপোজিট অপ্রমা। অপ্রমা মানে হচ্ছে কোনো পদার্থ যেটাকে জানছি সেখানে হয়তো কোনো বিষয়টাকে জানা, সেখানে কোনো কিছুর অভাব ঘটবে বা কোনো ধর্মের অভাব ঘটবে, সেটাই হলো অপ্রমা। যেমন আমরা বলতে পারি মানে কোনো কিছু ভ্রম, মানে রজ্জুতে একটা রজ্জু মানে একটা দড়ি দেখে সেটাকে সাপ ভাবা, সেটা কিন্তু অপ্রমা। মানে একটা দড়ি দেখছি সেটাকে আমরা ভাবছি, কিন্তু অথচ ওটা কিন্তু সাপ নয়, ওখানে কিছু একটা অভাব রয়েছে। রজ্জুতে আমরা দেখছি, রজ্জুটাকে দেখছি, সেটাকে দেখে ভাবছি যে ওটা সাপ, ওটা সাধারণ সাপ নয়। একটা দড়িকে দেখে মানে রজ্জুতে সর্পভ্রম যেটাকে, ওটা হয়তো একটা সংস্কৃতভাবে হয়তো বুঝতে অসুবিধা হবে। মানে আমরা একটা দড়ি দেখছি, দড়িটাকে আমরা সাপ অনুমান করছি বা সাপ ভাবছি, দূর থেকে দেখছি একটা দড়ি দাঁড়িয়ে শোয়ানো আছে বা পাতানো আছে, তো সেইটাকে দেখে আমরা ভয় পেয়ে বলছি ওটা সাপ মনে হয়, ওটা কি সাপ মনে হচ্ছে। তো এই যে ভাবনাটা আদৌ কিন্তু ওটা সাপ নয়, ওটা দড়ি, ওই দড়ির মধ্যে যে সাপ ভাবনাটা আসছে, যেখানে কোনো একটা অভাব সৃষ্টি হচ্ছে, সেটাই হলো অপ্রমা। প্রমার লক্ষণে আমরা 3টে জিনিস পাচ্ছি, সংশয় শূন্য, বিপর্যয় শূন্য আর একটা যথার্থ অনুভব। সংশয় শূন্যটা কি? সংশয়যুক্ত, মানে যেখানে সংশয়, যেটা সংশয়যুক্ত হচ্ছে, সংশয় আছে, সেটা হলো অপ্রমা। আর যেটা সংশয় শূন্য সেটা হলো প্রমা। মানে কোনো কিছু সংশয় আমাদের ঘটছে না, কোনো বিষয়ের প্রতি আমাদের কোনো সংশয় ঘটছে না, আমরা যথার্থ জ্ঞানটাই পাচ্ছি বা সঠিক জ্ঞানটাই পাচ্ছি, সেটা হলো প্রমা। আর সংশয়যুক্ত যেটা সেটা হলো অপ্রমা। যেমন শুক্তিতে রজতের যে অভাবটা আছে, মানে শুক্তি দেখে একটা ঝিনুক দেখে আমরা ভাবছি ওটার মধ্যে মুক্ত আছে, সেই অভাবটাকে বলা হচ্ছে সংশয়যুক্ত। মানে ওখানে একটা সংশয় রয়েই গেছে যে আদেও কি ওই ঝিনুকের মধ্যে মুক্ত আছে, বা কোনো কারণে আমরা অভাবটাকে বুঝতে পারছি, সেটাই হলো অপ্রমা। এখানে হচ্ছে সংশয় আর সংশয় শূন্যটা বোঝা গেল, যে সংশয় মানে হচ্ছে অপ্রমা আর সংশয় শূন্য মানে হচ্ছে প্রমা। সংশয় শূন্য বলতে যেটাকে প্রমা কেন বলছে, সেখানে ওখানে কোনো সংশয় আমাদের নেই, কিন্তু সংশয়যুক্ত যেটা যে শুক্তিতে রজতের যে রজতভ্রম হচ্ছে, শুক্তিতে রজতভ্রম, সেইখানে আদৌ কি আছে ঝিনুক, মানে ঝিনুকের মধ্যে মুক্ত কি আছে নাকি, এই যে ভ্রমটা হচ্ছে সেটাই হলো সংশয়যুক্ত, ওখানে আমাদের একটা সংশয় থেকে যাচ্ছে। এবার হলো বিপর্যয় শূন্য। বিপর্যয় শূন্যর মধ্যে বিপর্যয় শূন্যটাকে আমরা বলবো প্রমা, যেহেতু যথার্থ জ্ঞান আছে, আর বিপর্যয়টা বলবো হচ্ছে অপ্রমা, তাই তো। এখানে বলছি রজ্জুতে সর্পভ্রম, এটা কিন্তু একটা বিপর্যয় ঘটছে। কেন বিপর্যয় ঘটছে? কারণ রজ্জু থেকে সর্পভ্রম হচ্ছে, মানে দড়িটা দেখে আমরা কিন্তু সাপের ভাবনাটা ভাবছি,
সেখানে আমাদের মানে আমরা দেখে মনে করছি ওটা সাপ, তাহলে ওখানে আমাদের বিপর্যয় হচ্ছে, আমাদের জ্ঞানটা ভ্রান্ত, কারণ ওটা তো মানে ভ্রান্ত জ্ঞান তৈরি হচ্ছে, যেটা ওটা তো সঠিক জ্ঞান তৈরি হচ্ছে না, তাই সেটা হলো বিপর্যয়। তাহলে বিপর্যয় কি হচ্ছে, অযথার্থ জ্ঞানটা হলো বিপর্যয়, আর বিপর্যয় শূন্য হলো যথার্থ জ্ঞান, মানে হচ্ছে যেটা সঠিক জ্ঞান, যেটা প্রমা, সেটা হলো বিপর্যয় শূন্য। যথার্থ অনুভব, কোনো বিষয় সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান লাভ করছি, ঘটকে ঘট বলে জানছি, এটা হলো একটা যথার্থ অনুভব। মানে আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারছি যে এটা একটা ঘট, একটা ঘট দেখলাম, এটা যে ঘট, এটা একটা হলো যথার্থ অনুভব। মানে যেটা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা যেটার একটা অনুভব আমরা যথার্থভাবে করতে পারছি, সেটাই হলো যথার্থ অনুভব। মানে ঘটকে ঘট রূপে জানাটাই হলো যথার্থ অনুভব। বললাম, এবার হলো প্রমাণ। যথার্থ জ্ঞান বা সঠিক জ্ঞান লাভের উপায়কেই বলা হচ্ছে প্রমাণ। ভারতীয় দর্শন মানে ভারতীয় দর্শনে 9টি সম্প্রদায়, এই 9টি সম্প্রদায় প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টা ভাগ নিয়ে অনেকে এইগুলো, এই 6টা প্রমাণ আছে। ভারতীয় মোট মানে ভারতীয় দর্শনে 6টা প্রমাণ আছে: প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি। এই 6টা ভারতীয় দর্শনে প্রমাণ আছে। এই 6টা প্রমাণ 9টা সম্প্রদায় 9জন সম্প্রদায় এই 6টা প্রমাণকে কেউ স্বীকার করেছে, আবার কেউ অস্বীকার করেছে, বা কারা মেনেছে, কোন মেনেছে, সেটাই হচ্ছে বিষয়। এখানে মোট ভারতীয় দর্শনে প্রমাণ আমরা 6টা প্রমাণ, কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টা প্রমাণ আছে। এবার হচ্ছে কেউ কেউ মেনেছে, কেউ কেউ কোনোটা মানেনি, এটাই হচ্ছে বিষয়। সেটা আমরা পরের যে পার্টটা আসবে সেখানে আমরা জানতে পারবো। আজ আপাতত আমরা জেনে রাখি ভারতীয় দর্শনে 6খানা প্রমাণ আছে। আর প্রমাণ বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে সঠিক জ্ঞান বা জ্ঞানের যথার্থ উৎসকে বলা হয়। যথার্থ জ্ঞানের উৎস বা সঠিক উৎসকে বলা হয় হচ্ছে যেটা আমরা সঠিকভাবে জানতে পারছি, সেটাই হলো প্রমাণ। প্রমাতাটা কি, যেটা হচ্ছে প্রমাতা আসছে, যে আমরা প্রমাণ করলাম, প্রমা হয়ে গেল, অপ্রমা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এবার প্রমাতা, প্রমাতা মানে হচ্ছে যিনি জ্ঞানটা লাভ করতে চাইছেন বা জ্ঞান মানে সেই বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন, তিনি হলেন প্রমাতা। যেমন আমি বলতে পারি আমি দেবদত্তকে জানি, এখানে প্রমাতা কোনটা, আমিটা, মানে আমি দেবদত্তকে জানি বা জ্ঞানটা আমি, ধরো কোনো বিষয় দেবদত্তকে জানি, এটা তো নর্মাল, মানে এটা উদাহরণ। যেমন আমি বলতে পারি যে আমি জানি আজ বৃষ্টি হবে, এখানে আমিটা হচ্ছে প্রমাতা। আজ বৃষ্টি হবেটা আমি সেই সম্পর্কে জানি বা সেই জ্ঞানটা আমার আছে বা বুঝতে পারছি বা অনুমানটা করতে পারছি। তা এখানে আমি হলাম প্রমাতা, যে জ্ঞানটা লাভ করছে বা যিনি জ্ঞানটা সম্পর্কে জানেন, সেটাই হলো প্রমাতা। এরপর আসছে প্রমেয়। প্রমেয়টা কি, প্রমাতা যেই সম্পর্কে যেই জিনিসটা জানছে সেটাই হলো প্রমেয়। মানে এবারে আমরা বলতে পারি এটা আবার কেমন ধরনের, প্রমাতা যেই সম্পর্কে, এটা একটা নর্মাল বিষয় যে প্রমাতাটা কে বললো, আমিটা প্রমাতা। তাহলে আমি ধরো ওটা বলতে পারি আমি ঘটটাকে দেখেছি বা এটা যে ঘট সেটা আমি সেই সম্পর্কে জানি, কিন্তু কাকে জানছি, যে ঘটটাকে জানছি, তাই তো? এই ঘটটা হলো প্রমেয়, আমি জানি এটা ঘট। প্রমাতা যাকে জানছে সেটা হলো প্রমেয়, মানে ঘটটা হলো এখানে প্রমেয়। এবার এই দর্শন শব্দের অর্থ জানতে গেলে আমাদের পুরুষার্থ জানতে হবে। পুরুষার্থ মানে কাম্য বস্তু বা সচেতন আত্মা, যেটাকে আমরা উপলব্ধি করছি বা যেটার প্রতি আমাদের কামনা বাসনা আছে, যেটাকে কাম্য বস্তু হিসেবে আমরা জানছি, সচেতন আত্মা, সেটাই হলো পুরুষার্থ। তাহলে এই পুরুষার্থ ভারতীয় দর্শনে প্রথমত 3টে পুরুষার্থকে মানা হয়: ধর্ম, অর্থ, কাম। এই 3টে পুরুষার্থ মেন বিষয়। পরবর্তীকালে আমরা 4টে পুরুষার্থকে মানেছি, সেটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টে পুরুষার্থকে মেনেছি। ভারতীয় দর্শনে যেই 4 ভাগ সম্প্রদায় আছে, সেই 4 ভাগ সম্প্রদায় মুখ্য অর্থে কামকেই পরম পুরুষার্থ বলে মেনেছে, চরম পুরুষার্থ বলে, আর গৌণ অর্থে অর্থটাকে পুরুষার্থ বলে মেনেছে। তারা ধর্ম আর মোক্ষকে কিন্তু মানেনি। তাহলে পুরুষার্থ কথার অর্থ কি, যেটা হলো সচেতন আত্মা বা কাম্য বস্তু। সচেতন আত্মা বা কাম্য বস্তু থেকে পাওয়া যাচ্ছে, যেটাকে হচ্ছে মানুষ যেটাকে কাম্য করছে, যে সচেতন আত্মার কাম্য বস্তুটাই হলো পুরুষার্থ। এইটুকুনি আমাদের বোঝা গেল।
তাহলে এই এই মূল বিষয়টা, আরেকটা জিনিস, এই পুরুষার্থর বিষয়টা আমরা নেক্সট ক্লাসে একটু ভালো মতো করে আলোচনা করব, কারণ একটা ক্লাসে তো এত কিছু আলোচনা করা যায় না। তো নেক্সট ক্লাসে আমরা এই পুরুষার্থ বিষয়টাকে, নর্মাল পুরুষার্থটা আরেকটু ডিটেলসে আমরা ভালো মতো জানবো। নেক্সট ক্লাসে আমরা এটা ভালো করে জানবো। তাহলে আজকে আমরা যেটা জানতে পারলাম, দর্শন শব্দের অর্থ কি কি হচ্ছে। দর্শন শব্দের অর্থ হলো দেখা, ফিলোসফি ওয়ার্ডটার শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তারপরে দর্শন শব্দটাকে হিন্দু দর্শন বলা হয়, হিন্দু দর্শনের একটা মূল পার্ট এটা, এবং আমরা অনেক সম্প্রদায় আছে এই সম্পর্কেও জানতে পারলাম। এর মধ্যে মৌলিক প্রত্যয়গুলোকে জানতে পারলাম। মৌলিক প্রত্যয়টা এখানে জাস্ট একটা সিমিলারি একটুখানি অল্প করেই দেওয়া আছে, যেহেতু দর্শন শব্দটাকে আমরা জেনেছি তার জন্য। প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা এগুলোকে আমরা জানছি। মৌলিক প্রত্যয় নিয়ে আবার পরে একটা আলাদা পার্ট আছে, সেটা আমরা আরও ভালো করে ডিটেলসে জানবো। এইটুকুনি জানতে পারলাম। এবং এখানে জানতে পারলাম পুরুষার্থ বিষয়টা মৌলিক প্রত্যয়ের মধ্যেই। তো পুরুষার্থ বিষয়ের মধ্যে আমরা জানতে পারলাম পুরুষার্থ মানে কি, সে যে সচেতন আত্মার কাম্য বস্তু, যেগুলোকে আমরা কামনা বাসনার দ্বারা জানতে পারছি, সেটাই হলো পুরুষার্থ। এই পুরুষার্থর বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলি জানবো, কারণ পুরুষার্থর বিষয়টা এইটুকুনি জানলে শুধু হবে না, আরও অনেক ডিটেলভাবে আমাদেরকে জানতে হবে। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও। এবং যদি নতুন সদস্য থেকে দেখো, অবশ্যই আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, তো নতুন সদস্য তো অবশ্যই হবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।